This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। সম্প্রতির সঙ্গে রয়েছি আমি সুজিত। সম্প্রতি ঘড়ির কাঁটা 2:06 মানে ফুল অ্যান্ড ফাইনাল, আর ফুল অ্যান্ড ফাইনালে নজর রাখতে হচ্ছে বঙ্গযুদ্ধের খবর। দেখুন, বঙ্গযুদ্ধের খবর তো আমরা দিয়ে যাচ্ছি, আমরা দিয়ে যাব, কিন্তু বঙ্গযুদ্ধের নির্ঘণ্ট কবে প্রকাশিত হবে? মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণার সম্ভাবনা। তৃণমূলের প্রার্থী কারা? প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মমতা অভিষেক বৈঠক। সূত্র একাধিক কথা বলছে কাদেরকে বাছা হতে পারে বা বাছা হয়েছে। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কি বলছে সূত্র? শুভজিৎ, সম্প্রতি প্রথমেই যে কথাটা বলবার, যে শাসক দলের প্রার্থী তালিকা এক প্রকার কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে, যেটা তৃণমূল শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে। সূত্রের যা দাবি তা হলো এই, যে একেবারে শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দফায় দফায় বৈঠক করেছেন, গতকাল করেছেন, গত পরশু করেছেন, এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন আইপ্যাক কর্তা প্রতীক জৈন। কি থাকতে পারে এবারের প্রার্থী তালিকায়? নতুন কিছু চমক থাকবে কি? বেশ কিছু চমক অপেক্ষা করছে। যেমন মনে করা হচ্ছে যে এবারের প্রার্থী তালিকায় ইয়াং ব্রিগেডের একটা প্রাধান্য থাকবে। রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ছাত্র নেতার নাম বিধায়ক পদে, তার নাম নিয়ে আলোচনা চলছে। বেশ কিছু যুব মুখের নাম নিয়েও কিন্তু আলোচনা চলছে। এক, পারফরমেন্স এবং শারীরিক অসুস্থতা, বয়সের কারণে বেশ কয়েকজন বর্ষিয়ান বিধায়ক এবার টিকিট পেতে নাও পারেন। যেটা জানা যাচ্ছে যে রাজ্যের 3 থেকে 6 জন মন্ত্রী এবার টিকিট পেতে নাও পারেন। আবারও বলছি, এবার রাজ্যের 3 থেকে 6 জন মন্ত্রী এবার টিকিট নাও পেতে পারেন। তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় একজন মন্ত্রী, একজন বর্ষিয়ান বিধায়ক, দক্ষিণ 24 পরগনার জেলায় একজন মন্ত্রীর নাম আছে বলে শোনা যাচ্ছে। সামগ্রিকভাবে তুমি একটা জিনিস লক্ষ্য করবে, তৃণমূলের প্রার্থী তালিকা মানেই কলা কুশলীদের একটা কিন্তু ভিড় থাকে। এবারও যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকজন, যেমন একজন রাজ্যের একজন বিশিষ্ট গায়িকা, তিনি কিন্তু এবার প্রার্থী হতে পারেন। সদ্য যোগদান করেছেন একজন অভিনেত্রী, তিনি প্রার্থী হতে পারেন। খুব তাৎপর্যপূর্ণ, রাজ্যের বর্ষিয়ান হেভিওয়েট মন্ত্রী কয়েকজন, তাদের বিধানসভা আসন পরিবর্তন হতে পারে, এবং সেই নিয়েই কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে, এবং এই নিয়েই কিন্তু চলছে জল্পনা এবং আলোচনা। বেশ, সঙ্গে থাকো সৌরভ। আমাদের বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিভিন্ন সার্ভে হয়েছে, ড্রপ বক্স রাখা হয়েছিল, সেখান থেকে বিভিন্ন যারা প্রত্যাশী এবং যারা যোগ্য তাদের নাম উঠে এসছে। সেগুলো নিয়ে নিশ্চিতভাবে যে সার্ভে করেছে প্রতীকের কোম্পানি আইপ্যাক, তারা তাদের মতামত দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ডেটা ড্রিভেন রাজনীতি করেন, তার নিজস্ব মতামত আছে। সেই মতামতগুলো নিয়ে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। খসড়া একটা তালিকা নিশ্চিতভাবে তারা পেরেছেন, তবে এরপরে আরো আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। তৃণমূল তো দল নেই, এটা একটা ফ্যান ক্লাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান ক্লাব। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো তার ফ্যান ক্লাবে তার ফ্যানেদেরকে কোথায় কিভাবে রাখবেন সেটা তো ঠিক করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এবারে শুনছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় তার ভাতুষ, সেও তার নিজের অধিকার বুঝে নিতে চাইছে। তাই মধ্যস্থতাকারী হিসাবে আইপ্যাকের যার নাম বললেন সেই ব্যক্তি উপস্থিত ছিলেন কিনা জানি না। আমাদের প্রার্থী তালিকা সাংগঠনিকভাবে কার্যকর্তাদের মতামতের ভিত্তিতে কার্যকর্তারা যাকে প্রার্থী চাইবেন তাদেরকেই প্রার্থী করা হবে। পার্টি সেভাবেই এগোচ্ছে। প্রায় কারা কারা টিকিট পাবেন সেই নিয়ে একটা কৌতূহল সব মহলেরই থাকে। এবার যেটা জানা যাচ্ছে, জেলখানা বিধায়করা
এবার কি তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন এই প্রশ্নটা উঠছে, কারণ তৃণমূল সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে জেল ফেরত বিধায়কদের বেশিরভাগই এবার টিকিট পাবেন না। তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে, অ্যাসিস্ট্যান্ট এডিটর। আমি তন্ময়ের কাছে একবার চলে যাবো। তন্ময়, এই যে সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে বেশিরভাগ যারা জেল খেটেছেন এমন জেল ফেরত বিধায়করা তারা টিকিট পাবেন না, এটাও কি কোথাও একটা ইমেজ কারেকশন? একেবারেই, তার কারণ হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তি, গায়ে কালির দাগ নেই। অর্থাৎ বিরোধীরা যেখানে বারে বারে দুর্নীতি 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 এই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তুলছে এবং একটানা সেই প্রচার তারা গ্রাম থেকে শহর পর্যন্ত রেখে দিচ্ছে, সেই জায়গায় কোথাও লাগাম টানতে চায় তৃণমূল। সেইভাবেই প্রার্থী তালিকা ঠিক করা হচ্ছে এবং সেই প্রার্থী তালিকাতে স্বচ্ছ ভাবমূর্তি, গায়ে কালির দাগ নেই এমন মানুষদেরই গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। 2 নম্বর হচ্ছে জেল খাটা। তুমি যেটা বললে যে সেখানে চাকরি চুরি হোক বা রেশন হোক বা অন্য কিছু হোক, যে কারণে জেল খেটে যে বিধায়করা বেরিয়ে এসেছেন এখনো পর্যন্ত প্রবল সম্ভাবনা যে তাদের মধ্যে 3 জন টিকিট পেতে না পারেন, অর্থাৎ টিকিট নাও পেতে পারেন। একজনকে টিকিট দেওয়া হতে পারে, তবে তার কেন্দ্র বদল করা হতে পারে। তিনিও হেভিওয়েট একজন জেল খাটা এই তালিকায় বিধায়ক। কি মন্ত্রীরাও রয়েছে? দেখো এখনো স্পষ্ট নয়, কিন্তু যেটা জানা যাচ্ছে 3 থেকে 6 জন মন্ত্রী টিকিট পাবেন না, তারা পাচ্ছেন না। এর বাইরে আবার এরকম 2-3 জন 4 জন মন্ত্রী আছেন যারা টিকিট না পেলে তার পরিবারকে টিকিট দেওয়া হতে পারে। আবার যারা বিভিন্ন জায়গায় মেয়র রয়েছেন, এরকম আভাসও আমরা পাচ্ছি বা এই সূত্র মারফত এই খবরও মিলছে যে সেটা উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক, যে মেয়র পদে থাকলে তাকে বিধায়কের টিকিট নাও দেওয়া হতে পারে। ফলে সব মিলিয়ে এই জেলখাটা আসামি, যেটা প্রথমেই তুমি যেটা বলছিলে, যে এখানেই কিন্তু মানুষের নজর রয়েছে, বিরোধীদের নজর রয়েছে, যে তালিকা ধরে তারা হয়তো আবার প্রচার শুরু করে দেবে যে জেলখাটা আসামিরা বা জেলখাটা যারা রয়েছেন তাদেরকে আবার টিকিট দেওয়া হয়েছে, অর্থাৎ দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। সেই জায়গায় কোথাও লাগাম টেনে স্বচ্ছ ভাবমূর্তি, তরুণ মুখ, উজ্জ্বল মুখ, দরকার হলে অন্য দলের যে সমস্ত উজ্জ্বল মুখ আছে তাদেরকেও যদি দলে নিয়ে আসা যায়, এমন প্রচেষ্টাও কিন্তু রয়েছে, সেটাও আমরা জানতে পারছি। ফলে এবার প্রার্থী তালিকায় চমক থাকছে, তরুণ মুখ থাকবে, স্বচ্ছ এবং কালি গায়ে নেই সেরকম ভাবমূর্তির লোকজনকে। তন্ময়, আমি ফিরছি তোমার কাছে, আসছি, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র তথা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথবাবু, একটা তৃণমূল সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবার যারা জেলখাটা বিধায়ক তাদের বেশ কয়েকজন টিকিট নাও পেতে পারেন। এর মধ্যে বিধায়করা যেমন রয়েছেন, কয়েকজন মন্ত্রীকেও হয়তো রাখা হবে যারা টিকিট নাও পেতে পারেন। তো এই যে তৃণমূল কংগ্রেসের একটা ইমেজ কারেকশন বিষয় ভোটের আগে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের 2টি ভাগ, হয় জেল না হয় বেল। তা জেল খাটা আবার একটা নতুন শ্রেণী আপনারা বললেন, সেটা ঠিকই আছে। তো এদেরকে এইভাবেই দেখুন যে কিছু জন জেল থেকে ফেরত এসছে, কিছু জন জেলে যাবেন, এই তো 2টি শ্রেণী। তো ঠক বাজতে গা উজার, তৃণমূলের আর ইমেজ কারেকশন হওয়ার কিছু নেই। এবং সেজন্যই সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানেরা একযোগে ঠিক করেছে যে 26-এর নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে। স্বচ্ছ ভাবমূর্তি দেওয়ার হবে না, কারণ কয়লার ডিব্বায় আপনি যদি সাদা খড়ি রাখেন, সাদা খড়িটা কালোই হয়ে যায়। ধন্যবাদ জগন্নাথ বাবু। আমি আরো একবার তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, আরো একটা বিষয়, এই যে যারা জেলখাটা বিধায়করা তাদের টিকিট দেওয়ার ক্ষেত্রে তুমি যে তথ্যগুলো তুলে ধরলে যে তারা নাও পেতে পারেন, স্বচ্ছ ভাবমূর্তি রক্ষার জন্যই এটা করা হচ্ছে, ইমেজ কারেকশন যাকে বলে, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কড়া বার্তা সত্ত্বেও গোষ্ঠী কোন্দল বারংবার সামনে এসেছে এবং তাদের মধ্যে জড়িত হেভিওয়েটরা প্রায়শই। এক্ষেত্রেও কি একই রকম স্ট্যান্ড পয়েন্ট হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সূত্র মারফত কি খবর পাচ্ছ? দেখো, যেটা একটু আগেই সৌরভ বলছিল, আমাদের সৌরভ প্রতিনিধি বলছিলেন, ঠিক সেই জায়গাটাতেই তৃণমূল কংগ্রেস একদম নিখুঁতভাবে নজর দিয়েছে। দীর্ঘদিন ধরে তথ্য কালেকশন করেছে, তাদের যে তথ্য সংগ্রহের দল রয়েছে, সমীক্ষা তারা করেছে। সেখান থেকে যেটা একটু আগেও তন্ময় ঘোষ বলছিলেন যে সেখান থেকে তথ্য সংগ্রহ করে তারা ঠিক করছেন কাকে প্রার্থী করা যেতে পারে, কার ভাবমূর্তি এলাকাতে ধাক্কা খেয়ে আছে, কে গোষ্ঠী কোন্দলের শিকার হতে পারে। অর্থাৎ এমন একজনকে দাঁড় করানো হলো, বাকি 2-3টে গোষ্ঠী তারা ভোট না দিয়ে উল্টো দিকে কিছু করে ফেললো। সেই আশঙ্কাও একাধিক বিধানসভা ক্ষেত্রে রয়েছে এই রাজ্যে। ফলে সেখানে হয় প্রার্থী বদল বা প্রার্থীর বাড়ির কাউকে বা তার রিলেটিভ, কিংবা একেবারে নতুন মুখ, চমক, সেই মুখ টালিগঞ্জ থেকেও যেতে পারে, সেই মুখ খেলার মাঠ থেকেও আসতে পারে, সেই মুখ শিক্ষাক্ষেত্র থেকেও যেতে পারে, সেই মুখ অন্য দলের পরিচ্ছন্ন ভাবমূর্তির মুখও হতে পারে। তেমন নজরও কিন্তু রয়েছে এবং সেই সম্ভাবনাও রয়েছে। সেই তালিকাও কিন্তু প্রাথমিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। তন্ময়, ধন্যবাদ, আমাদের নজর থাকবে সেদিকে। এদিকে দল চাইলে শিলিগুড়ি থেকে প্রার্থী হতে প্রস্তুত
তৃণমূলের প্রার্থী তালিকা ছাড়াই বাছাইয়ের মধ্যেই মন্তব্য শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ডাবগ্রাম ফুলবাড়ি আসনে নয়, দল চাইলে শিলিগুড়িতে ভোট করতে চান গৌতম দেব। আমাকে মানুষ প্রত্যাখ্যান করেছে, আমিও মানুষকে নতমস্তকে নমস্কার করি, শ্রদ্ধা ভক্তি আমার ভালোবাসা জানি, আমি ফিরে যাচ্ছি। আপনি কি তাহলে শিলিগুড়িতেই দেখাবেন? দল দেয় দাঁড়াবো, না দিতে দাঁড়াবো। গৌতম দেব যখন একথা বলছেন তখন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তাকে কটাক্ষ করছেন। তিনি বলছেন শিলিগুড়ির মানুষ তো অনেক আগেই তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, শিলিগুড়িতে দাঁড়ালে আরো বেশি ব্যবধানে হারবেন, কটাক্ষ বিজেপি বিধায়কের। প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে শিলিগুড়ির সমস্ত বুথেই হেরেছিল তৃণমূল কংগ্রেস, নিজের বুথেই লিড দিতে পারেননি মেয়র সহ তৃণমূলের কাউন্সিলররা। উনি যেই ওখানে গেলেন তখন সামনে আসলো পোড়াঝাড়ের সেই বিখ্যাত ঘটনা, যার বেড়ার ঘর বা সামান্য ঘর ছিল সেই পঞ্চায়েতের সদস্য তৃণমূলের, তিনি অট্টালিকা বানিয়েছেন, বাড়ির সামনে বড় গাড়ি, বড় বিদেশি কুকুর, বাগান ইত্যাদি, মানুষের বিক্ষোভ। আবার ওখানে গিয়ে ওনাকে ডুবতে হবে, ফলে ডুববেন যখন তিনি হয়তো শিলিগুড়িতেই মানে নির্বাচনে ডুববেন বলে মনস্থির করেছেন। ফলে কোথায় দাঁড়াবেন উনি সেটা ওনাদের পার্টির ব্যক্তিগত বিষয়। ডাবগ্রামের থেকে বেশি ভোটে শিলিগুড়িতে হারবেন এইটুকু আগাম আপনাকে বলতে পারি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে। রাজ্যের শাসক দলের প্রার্থী তালিকায় তো একের পর এক চমক থাকছে, তার সঙ্গে থাকছে ইমেজ কারেকশন, কিন্তু বিরোধী দল তাদের প্রার্থী তালিকা কেমন হতে চলেছে? তৃণমূলের পাশাপাশি বিজেপিও কিন্তু এবার নিজেদের ঘর গোছাচ্ছে। 3 ধাপে প্রার্থী বাছাই প্রক্রিয়া পদ্ম শিবিরে। আরো ডিটেলস জানবো, প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এই যে 3 ধাপে প্রার্থী বাছাই প্রক্রিয়া হবে পদ্ম শিবিরে, কোন কোন বিষয়গুলো মূলত নজরে রাখা হচ্ছে? ইতিমধ্যেই সেই প্রক্রিয়া একেবারে শেষার্ধে চলে এসেছে, অন্তত আমরা তেমনটাই সূত্র মারফত জানতে পাচ্ছি। প্রথম যে ধাপটি সেটা হলো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা স্থির করেছিল সমীক্ষক সংস্থাকে দিয়ে এলাকায় 5-6 জন তাদের নেতা, অর্থাৎ পদ্ম শিবিরের যারা নেতা সেরকম 5-6 জন নেতাকে সামনে রেখে তারা সাধারণ মানুষের ভোটাভুটি করেছিল, সাধারণ মানুষের মতামত নিয়েছিল, তারা তাদের মতো করে গোপনীয়ভাবে তারা নিয়েছিল। সেটা একরকমভাবে তাদের কাছে উঠে এসেছে এবং সেখান থেকে বেশ কয়েকটি নাম উঠে এসেছে এবং সমীক্ষক সংস্থা সেখান থেকে 1, 2, 3 করে 3টি নাম দলীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছে। দ্বিতীয় ধাপে যেটি তারা করেছিল একটি হলো যে মণ্ডল সভাপতি, প্রাক্তন মণ্ডল সভাপতি এবং সংশ্লিষ্ট বিধানসভার অন্তর্গত যদি কোনো জেলা পদাধিকারী থাকেন তারা 3টি করে নাম বাছাই করেছেন এবং ইতিমধ্যেই সেই তালিকা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছে। আর এরপর একদম দিন কয়েক আগে যেটা করা হয় তা হলো সংশ্লিষ্ট যে এলাকাগুলো রয়েছে সেখানকার জেলা সভাপতি আর জেলার যিনি দায়িত্বে রয়েছেন দলের তরফ থেকে রাজ্যের, অর্থাৎ জেলা ইনচার্জ এবং বিভাগ ইনচার্জ, তারা 3টি করে নাম নেতৃত্বের কাছে দিয়েছেন এবং যে নাম ইতিমধ্যেই সুনীল বানসালের কাছে পৌঁছেছে। অর্থাৎ 3টি ধাপে প্রার্থী বাছাইয়ের কাজ তারা করছেন এবং সমীক্ষক সংস্থা কিন্তু এখনও তারা তাদের মতো করে যে নামগুলোতে মোটামুটিভাবে বিভিন্ন জায়গা থেকে নাম এসেছে 1, 2, 3 করে তারা মেলাচ্ছেন এবং সেখানে যাদের নামে শিলমোহর পড়ছে তাদের উপরে আরও একবার করে এই এলাকায় গিয়ে মানুষের কাছ থেকে তারা মতামত নিচ্ছেন এবং সেই মতামতের পর গোটা বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছাচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারপর স্থির করবেন কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন। গতবার দেখা গিয়েছিল বিজেপি নেতৃত্ব তেমনটা বলছেন যে বহু জায়গাতে অনেক বেশি পরিমাণে দেখা গিয়েছিল কে কার কাছের লোক এইভাবে প্রার্থী বাছাই করা হয়েছিল, কিন্তু এবার একেবারে স্থির করা হচ্ছে যে সাধারণ মানুষ বা ওই এলাকার নেতৃত্ব কাকে চাইছেন বা বিজেপির কর্মী কাকে প্রার্থী হিসাবে চাইছেন এইগুলো চুলচেরা বিশ্লেষণ করে তবেই তারা প্রার্থীদের নাম চূড়ান্ত করবে এবং সেই প্রক্রিয়া প্রায় শেষাংশে চলে এসছে বলা যায়। মার্চের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন ধাপে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বিভিন্ন ধাপে তারা 2-3 দফাতে তাদের প্রার্থীদের নাম সামনে আনতে পারে এবং সেই কাজ প্রায় শেষ পর্যায়ে বলেই আমরা জানতে পারছি। তবে একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের মতামত কিন্তু অগ্রাধিকার পাবে, তার কারণ এই নামে যাদের নামের ওপরে চূড়ান্ত শিলমোহর বিভিন্ন জায়গা থেকে মণ্ডল সভাপতিরা দিয়েছেন, জেলা সভাপতিরা দিয়েছেন, সেখানেও যদি কারোর ভাবমূর্তির ক্ষেত্রে প্রশ্ন থাকে বা অন্য কোনো দলের সঙ্গে যোগাযোগ থাকে সেই বিষয়গুলো। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো।
নেতাদের মুখে বেকার ভাতার সমালোচনা, অথচ যুবসাথীর লাইনে বিজেপি নেত্রী। জলপাইগুড়ির ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এবার আপনাদেরকে দেখাবো গোঘাটের ছবি। গোঘাটের ছবি আপনারা দেখছেন। গোঘাট 2 নম্বর ব্লক অফিসে যুবসাথীর আবেদনে বেকারদের ভিড়, আর সেখানে ফর্ম ফিল আপ করছেন খোদ আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার। ভাতা সরকার দিচ্ছে, তৃণমূল দিচ্ছে না। ভাতা তাই সকলের প্রাপ্য, দাবি করেছেন ওই বিজেপি নেত্রী। বিজেপি নেত্রীকে স্বাগত জানিয়েও কটাক্ষ জেলা তৃণমূল নেত্রী। যুবশ্রী যে প্রকল্প বেকার ভাতা 1,500 টাকা করে দিচ্ছে, তো ছেলের আর ফর্ম ফিল আপের জন্য আসা আর কি, ছেলের জন্য। হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করলামই। এর আগে যদিও লক্ষ্মী ভাণ্ডার ছিল, যেগুলো আমি কোনোটাই করিনি, কিন্তু এটা করলাম। এটা হচ্ছে 1 নাম্বার সমাজকে নাড়া দেওয়া এবং সরকারের কাছে থাকা যে নথি থাকা, যে শিক্ষিত এত যুবক যুবতী আছেন আর দিয়ে যাচ্ছে, এবং তিনি ফর্ম ফিল আপ করছে যুবসাথী প্রকল্পে। তিনি নিজে তার নামে ফর্ম ফিল আপ করছেন। এটা কি বলে বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী? আসলে বিজেপি কিছু ইস্যু নেই বিরোধিতা করার। মিডিয়ার সামনে বসে বসে তৃণমূলের এই যুবসাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই সব নিয়ে অপপ্রচার করে মিডিয়াতে। এটাই তাদের কালচার। আজকের দিনে দাঁড়িয়ে তারাই জনসমক্ষে এসে তারা ফর্ম ফিল আপ করছে এবং সেই প্রকল্পের আওতাভুক্ত হতে চাইছে। আর এবার আপনাদেরকে যে তথ্যগুলো দেব ভালো করে শুনবে। যুবসাথী প্রকল্পে 5 দিনে 38.5 লক্ষ আবেদন। অফলাইনে আবেদন জমা পড়েছে 34 লক্ষ, আর অনলাইনে আবেদন 4.5 লক্ষ। সব থেকে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ জেলাতে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, সুমন এবং কৌশিক। দুজনের কাছে আলাদা করে যাব। প্রথমে একটু সুমনের কাছে যাই। সুমন, এই যে ডেটাটা না, 5 দিনে 38.5 মানে 5 সপ্তাহে 35, 7 লক্ষেরও বেশি দৈনিক। এই ডেটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলছে। এই ডেটা প্রশ্ন তুলছে রাজ্যে কি এত বেকার, তাই না? দেখো, এই প্রশ্ন তোলার আর জায়গা বোধহয় নেই। তার কারণ আমরা যেভাবে ক্যাম্পগুলোই দেখছি, একেবারে উপচে পড়া ভিড়, এবং অনেকেই আসছেন যারা কিন্তু দীর্ঘদিন ধরে বেকার হয়ে বসে আছেন, শিক্ষিত, কেউ MA পাস, কেউ PhD করেছেন। এই যে সংখ্যাটা, যেটা তুমি হিসাব করে বললে প্রায় 38 লক্ষ, তার মধ্যে 34 লক্ষই হচ্ছে অফলাইনে, 4,50,000 মতন মানুষ তারা অনলাইনেও ফর্মটা ফিল আপ করে ফেলেছেন। সবচেয়ে বেশি মুর্শিদাবাদে, উত্তর দক্ষিণ সব জায়গাতেই কিন্তু এইভাবে এই বেকার ভাতা বলো বা যুবসাথী বলো, তার জন্য আবেদনের লাইনে এসে দাঁড়াচ্ছেন শিক্ষিতরা। আমি নিজে দেখেছি শুভজিৎ PhD করছেন, তার ওই JRF এর কোটাটা পেরিয়ে গেছে, তিনি এখন আর সরকারি ভাতা পান না, তিনি চলে এসেছেন এই যুব সাথীর লাইনে দাঁড়াতে। তার কারণ রাজ্যে চাকরি নেই, এবং এই ছবিটা বেআব্রু করে দিচ্ছে রাজ্যে শিক্ষিত বেকারদের কি অবস্থা, সেই ছবিটাকে। সুমন, সঙ্গে থাকো। তোমারও নিশ্চয়ই সেই ছবিটা মনে পড়ে যাচ্ছে, আমারও মনে পড়ে যাচ্ছে। কয়েক বছর আগে আমরা TVN বাংলা তুলে ধরেছিলাম এই NRS হসপিটালে ডোমের জন্য আবেদন করেছেন মাস্টার ডিগ্রি পাস। এই ছবিও কিন্তু গোটা রাজ্যের মানুষ দেখেছিল মাত্র 4-5 বছর আগে। কৌশিকের কাছে একটু চলে যাই। কৌশিক, যে তথ্য পাচ্ছি আমরা, সব থেকে বেশি আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদে, সেখানে সংখ্যাটা 3,56,000, মাফ করবেন 4.5 লক্ষ, 3,56,000। কৌশিক, মুর্শিদাবাদ মানে এখানে প্রচুর মানুষ, তারা পরিযায়ী শ্রমিক, বিড়ি কারখানাগুলো ধুকছে, এটাই কি তার ছবি? দেখো, একদমই তুমি যে পরিসংখ্যানটি বললে যে 3,56,000, সেটা কিন্তু ক্রস করে গেছে। জেলা প্রশাসন সূত্রে যেটা জানা গেছে 3,90,000, অর্থাৎ প্রায় 4 লক্ষ। তুমি মুর্শিদাবাদে যেমনটা আর একটা কথা, যে পরিযায়ী শ্রমিক, এই জেলায় কিন্তু সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক। তবে তার পাশাপাশি যে বেকার, সেই বেকারের হারও কিন্তু বেশি। তুমি দেখতে পাচ্ছ সেই লাইনে কিন্তু এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি যে বহরমপুর পৌরসভা, সেই বহরমপুর পৌরসভার যে রেজিস্ট্রেশন লাইন রয়েছে যুবসাথী বা বিভিন্ন প্রকল্প, সেই যুবসাথী প্রকল্পের লাইনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অনেকেই এসেছেন তারা ফর্মটি জমা করার জন্য। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো। হ্যাঁ, কোথা থেকে আসছেন দাদা? আমি বহরমপুর গোড়াবাজার থেকে। পড়াশোনা HS পাস। যুবসাথী নয়? হ্যাঁ, যুবসাথী নয়। মানে এই প্রকল্পটার ক্ষেত্রে পড়াশোনা কি HS চলছে? তুমি দেখতে পাচ্ছ যে একজন উচ্চ মাধ্যমিক পাস করে, আর তিনিও কিন্তু এখানে ফর্ম জমা দেওয়ার জন্য এসেছেন, সেই টাকা নেওয়ার জন্য। এছাড়া অনেকেই রয়েছেন এখানে দাঁড়িয়ে। নজর থাকবে কৌশিক, নজর রাখো। সরকারি প্রকল্প তো বিজেপি না কেন নেবে না? সবার নেওয়া উচিত। আমি তো বলছি রাজ্যের যত বেকার আছে, যারা মাধ্যমিক পাস এবং
যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে সবাই অ্যাপ্লাই করুন। পয়সাটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়, আমার ট্যাক্সের টাকা আছে ওর মধ্যে, আপনার ট্যাক্সের টাকা আছে। বিজেপির লোকেরা ট্যাক্স দেয় না, আমি পেট্রোল কিনছি, আমার গাড়িতে পেট্রোল ভরছি, বিজেপির লোকেরা পেট্রোল ভরে না, প্রতি লিটারে 10 টাকা করে বেশি দিচ্ছি দিল্লির থেকে এই রাজ্যকে। প্রয়াত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় 93 বছর বয়সে প্রয়াত শঙ্কর কত অজানারে চরণ ছুঁয়ে যায় চৌরঙ্গি যাবার বেলায় স্বর্গবর্ত পাতালের মতো রচনায় বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করেছেন শঙ্কর। সুমন রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সুমন, সাহিত্যিক শঙ্করের প্রয়াণে খুব স্বাভাবিকভাবেই সাহিত্য জগতে তো শোকের ছায়া, এবং যাদের ছোটবেলা এমনকি বেড়ে ওঠাও এই সাহিত্যের মধ্যে দিয়েই, কি অবস্থা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, শঙ্কর অর্থাৎ মণিশঙ্কর মুখোপাধ্যায়, তার লেখা চৌরঙ্গী, সীমাবদ্ধ, জন অরণ্য, এগুলো চারদিকে কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে ছিল। শুধু তাই নয়, শুধু বাংলা কেন বলবো, গোটা ভারতব্যাপী তার জনপ্রিয়তা ছিল। তার প্রাথমিক জীবন কিন্তু কেটেছে, যদি তুমি দেখো, সেটা বনগাঁ, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায়। এবং তার সাহিত্য জীবনে তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। তার চৌরঙ্গী উপন্যাস অবলম্বনে 2 বার চলচ্চিত্র নির্মাণ হয়েছে। শঙ্কর একবার বলেছিলেন, সত্যজিৎই আমাকে সকলের কাছে পৌঁছে দিয়ে ছড়িয়ে দিয়েছে। কেন বলেছিলেন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তার 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 লেখা বইয়ের উপর অভিনয় করেছেন উত্তম কুমার। তার গ্রন্থ তালিকা সুবিশাল, রূপতাপস, মরুভূমি, পটভূমি, কামনা বাসনা, অনেক দূর, চৌরঙ্গী তো বললাম, একদিন হঠাৎ মুক্তির স্বাদ। সে শঙ্করের চলে যাওয়া নিঃসন্দেহে বলা চলে যে বাংলার যে সাংস্কৃতিক জগৎ, লেখক সমাজ এবং যারা উপন্যাস লেখেন তাদের মধ্যে একটা গভীর শোকের আবহ তৈরি করেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তিনিও শোক প্রস্তাব পেশ করেছেন। শঙ্করের একটা কথা তোমাকে বলে রাখি, তিনি কিন্তু জাতিসংঘে গিয়ে বক্তব্য পর্যন্ত রেখে এসেছেন। কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় তাকে গেলে দেখা মিলত। কবি তাপস মহাপাত্রের সঙ্গে তার ছবি আমরা দেখেছি। একাধিক সম্মাননা তিনি পেয়েছেন, তার মধ্যে 2016 সালে আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে। পবিত্রবাবু, সাহিত্যিক শঙ্করের প্রয়াণ কোন স্মৃতির অতলে আপনি এই মুহূর্তে কানেক্ট করতে পারছেন? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। তার আগে আপনাদের জানাই, প্রয়াত সাহিত্যিক শঙ্কর, আর ইতিমধ্যেই সমাজ মাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক জ্ঞাপন করেছেন তিনি। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তার শোক জ্ঞাপন করেছেন, সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেছেন। খুব স্বাভাবিকভাবেই এই বিশিষ্ট সাহিত্যিকের প্রয়াণে শুধুমাত্র সাহিত্য জগতেই নয়, শিল্প জগৎ, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কতটা ভারাক্রান্ত সাধারণ মানুষ, এই রাজ্যের মানুষ, এই বঙ্গের মানুষ। 2019 সালে তিনি কলকাতার ফেরিপ পদে ছিলেন। একা 81 বইটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পর্যন্ত পেয়েছেন। এবং লেটেস্ট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পেয়েছিলেন। শুধু লেখক, চিন্তক এভাবে শঙ্করকে ব্যক্ত করা যাবে না। তার কারণ শঙ্করের লেখা, শঙ্করের উপন্যাসে সামাজিক প্রেক্ষাপটের প্রতিফলন বারবার থেকে সমাজের কথা বলেছেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই প্রয়াণে একদিকে যেমন সাহিত্য জগৎ, শিল্প জগৎ শোকস্তব্ধ, তেমনি কিন্তু সাংস্কৃতিক জগৎ, বাংলার চিন্তক জগৎ, তারাও কিন্তু একটা অপূরণীয় ক্ষতির কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সমাজ মাধ্যমে শোক প্রস্তাব পাঠিয়েছেন। তবে কলকাতার ফেরিপ পদেও তিনি যখন ছিলেন, সম্মাননীয় ব্যক্তি হিসেবে তাকে রাখা হয়েছিল। শঙ্কর যদি তার লাস্ট ইন্টারাকশন গুলো তুমি দেখো, খুব বেশি প্রকাশ্যে আসতেন না ঠিকই, তবে যখনই তিনি এই বইমেলায় বিভিন্ন সময় কথা বলেছেন, বারবার সমাজের কথা তার লেখার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন। তুমি যদি চৌরঙ্গীর কথা বলো, সেখানেও সেই সামাজিক সংকটের কথা। সব সময় শঙ্কর কিন্তু এই কলকাতা, বাঙালি সমাজ, দেশ, আন্তর্জাতিক ক্ষেত্র সবটা জড়িয়েছিলেন। তার চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি, তেমনটাই মনে করছেন সাংস্কৃতিক জগৎ, সাহিত্য জগতের বড় অংশটা। একেবারেই সুমন, আমাদের সেদিকে নজর থাকবে, তুমি একটু সঙ্গে থাকো। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, সাহিত্যিক শঙ্করের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রয়াত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো।
চৌরঙ্গি থেকে কত অজানারে, সীমাবদ্ধ থেকে জন অরণ্য, তার কালজয়ী সৃষ্টিগুলো প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তার লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবন সংগ্রামের না বলা কথা। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। কবি সুবোধ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সুবোধ বাবু, সাহিত্যিক শঙ্করের প্রয়াণ কতটা কি মনে পড়ছে এই মুহূর্তে? আপনার কত স্মৃতি ভিড় করছে মাথায় এই মুহূর্তে? এই মুহূর্তে অনেক স্মৃতি, তবে সবচেয়ে জরুরি কথাটা যেটা বলার সেটা হচ্ছে শঙ্কর এই নামেই তো তিনি বাঙালির ঘরে ঘরে পরিচিত ছিলেন। শুধু বাঙালির ঘরে নয়, বাংলার বাইরে সারা ভারতবর্ষ জুড়ে এবং বিদেশেও এখনো তার চৌরঙ্গি বেস্টসেলার। এখনো এমনকি তার চৌরঙ্গির যে ইংরেজি অনুবাদ সেটা পর্যন্ত বেস্টসেলার। তো এটা একটা বিস্ময়কর ঘটনা। আমার মনে হয় শরৎচন্দ্রের পর শঙ্কর হচ্ছেন সেই বাঙালি লেখক যিনি আপামর পাঠককে কাছে টেনে নিতে পেরেছিলেন। অনেক বড় বড় লেখক আসেন, তারা সবাইকে কাছে টানতে পারেন না, কিন্তু শঙ্করের হাতে এমন একটা ম্যাজিক ছিল, এমন একটা জাদু ছিল যে তিনি সব রকম বয়সের পাঠক এবং সব শ্রেণীর পাঠক, তা সে একজন ভাইস চ্যান্সেলর হোক অথবা একজন সাধারণ খেটে খাওয়া মানুষ হোক, এই যে জায়গাটাকে উনি, এই যে এত বড় একটা স্পেকট্রাম আর লিডারশিপের, সেটাকে তিনি নিজের আয়ত্তে এনেছিলেন। এবং সেটা একদিন দুদিনের জন্য নয়, 60-70 বছর ধরে। সুতরাং এবং একটার পর একটা সমস্ত কালজয়ী লেখা তিনি লিখে গেছেন। কত অজানারের মতো একটা অসামান্য উপন্যাস চৌরঙ্গি এত জনপ্রিয় হয়েছিল, সেখান থেকে শুরু করে যখন একদম পরবর্তী সময় যখন সত্যজিৎ রায় তার উপন্যাস নিয়ে ছবি করলেন, তখনও একটা অন্যরকম মাত্রা তৈরি হলো। জনরণ্যর কথা খুবই মনে পড়ছে, মানে লেখা হিসেবে, আমি সিনেমার কথা বলছি না। আমি সিনেমা তো একটা ক্লাসিক হয়ে গেছে, সে আলাদা কথা, কিন্তু লেখা হিসেবে, টেক্সট হিসেবে, গল্প বলা হিসেবে জনরণ্য একটা অন্যরকম মাত্রা তৈরি করেছে। এইরকম আরো অজস্র লেখা। অনেক ধন্যবাদ আপনাকে সুবোধবাবু। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শীর্ষেন্দু বাবু, সাহিত্যিক শঙ্করের প্রয়াণ কতটা অপূরণীয় ক্ষতি সাহিত্য জগতের জন্য, শিল্প জগতের জন্য? শীর্ষেন্দু বাবু শুনতে পাচ্ছেন? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের ঠিক যেটা জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম তিনি পোস্ট করেছেন, তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, সাহিত্যিক শঙ্করের প্রয়াণ আমাদের সংস্কৃতির জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তার শোক সন্তপ্ত পরিবার পরিজন ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাই। এক স্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগেই আপনারা শুনছিলেন, আমরা বিশিষ্ট মানুষদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তারা কি বলছেন এই মুহূর্তে, তাদের ঠিক কত স্মৃতি ভিড় করছে তাদের মনে, তাদের মাথায়, সেইগুলোই তারা আমাদের সঙ্গে, আমাদের মাধ্যমে বাংলার দর্শকদের সঙ্গে তারা ভাগ করে নিচ্ছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সকলের প্রিয় সাহিত্যিক শঙ্করের প্রয়াণে শোক প্রকাশ করেছেন ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও একটি পোস্ট করেছেন। বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও লিখেছেন যে তার প্রয়াণে বাংলার সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন হল। চৌরঙ্গি থেকে কত অজানারে বারংবার উঠে আসছে তার এই সমস্ত অনবদ্য সৃষ্টি। একটু আগে যেমন কবি সুবোধ সরকার তিনিও বলছিলেন, একের পর এক যারাই তার সেই স্মৃতি রোমন্থন করছেন, তাদের প্রত্যেকের কথাতেই উঠে আসছে একের পর এক কালজয়ী সৃষ্টি সাহিত্যিক শঙ্করের। প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে তার এই সমস্ত সৃষ্টি, লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও লিখেছেন, তার লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবন সংগ্রামের না বলা কথা। বিশেষ করে
স্বামী বিবেকানন্দকে নিয়ে তার সুগভীর গবেষণা এবং গ্রন্থসমূহ আমাদের কাছে অমূল্য সম্পদ, লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি তার শোক সন্তপ্ত পরিবার পরিজন ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাই। এক গভীর শূন্যতা তৈরি হলো তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতে। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অফিসার নিয়োগ নিয়ে রাজ্যের ভূমিকায় চরম বিরক্ত সুপ্রিম কোর্ট। গ্রুপ বি অফিসারদের স্ট্যাটাস জানতে চাইল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের বড় খবর, অফিসার নিয়োগ নিয়ে রাজ্যের ভূমিকায় চরম বিরক্ত সুপ্রিম কোর্ট। গ্রুপ বি অফিসারদের স্ট্যাটাস জানতে চাইল সুপ্রিম কোর্ট। শ্রাবন্তী আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী শ্রাবন্তী। খুব স্বাভাবিক প্রশ্ন, যেরকম ভাবে গত সপ্তাহে এই দ্বন্দ্ব চূড়ান্ত হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে যে আধিকারিকরা এসেছিলেন, কয়েকশো আধিকারিক, তাদের যে ডেজিগনেশন সেটা নিয়েই সন্দেহ প্রকাশ করেছিল কমিশন। গ্রুপ বি এর কথা বলা থাকলেও কেউ সি বা কেউ অন্য পদে থাকলে কিভাবে তাদেরকে নিয়োগ করা হবে এই নিয়ে প্রশ্ন উঠেছিল। আজকে শুরুতে হিয়ারিংয়ে দেখা গেল যে শীর্ষ আদালতে এই বিষয়টি উঠে আসলো এবং প্রধান বিচারপতি জানতে চান যে 9 ফেব্রুয়ারি যে নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ মাইক্রো অবজারভার হিসেবে যারা কাজ করবেন সেই সমস্ত অফিসাররা তারা কি সত্যি নিযুক্ত হয়েছেন? এলিজিবল অফিসাররা কোথায়? এলিজিবল অফিসাররাকে নিযুক্ত হয়েছিলেন, এটাই ছিল প্রধান বিচারপতির প্রশ্ন। একই সঙ্গে কমিশনের পক্ষ থেকে প্রধান বিচারপতি এখানে কপিল সিব্বল জানান যে তারা গ্রুপ বি এর অফিসার দিয়েছেন, কিন্তু তারপরেও তাদেরকে এখনো পর্যন্ত নিয়োগ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। এরপরেই প্রধান বিচারপতি তিনি অত্যন্ত বিরক্ত হন এবং তিনি জানতে চান যে এসডিএম স্তরের যে সমস্ত অফিসাররা তারা কোথায় রয়েছেন। মানিকা গুরুস্বামী তিনি আরেকজন আইনজীবী রাজ্য সরকারের, তিনি বলেন যে এই রাজ্যে প্রায় 69 জন এসডিএম রয়েছেন অন্যান্য রাজ্যের তুলনায়, যেটা সংখ্যায় অত্যন্ত কম। তাহলে এসডিএম র্যাঙ্কের সবাইকে যদি পাঠিয়ে দেওয়া যায় তাহলে রাজ্যের কাজ কিভাবে চলবে? যদিও এটাতে একেবারেই খুশি হতে পারেনি শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বক্তব্য, ইআরও পদের জন্য অফিসার চাওয়া হচ্ছে, আমরা অত্যন্ত হতাশ। শুভজিৎ, এসআইআর মামলায় এর আগেও রাজ্য সরকারের একাধিক ভূমিকায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছিল এই আদালত। শীর্ষ আদালত আবার পরিষ্কারভাবে জানিয়ে দিল তারা হতাশ। এদিন স্যাম দিওয়ান, গতকালের যে ঘটনা আমরা দেখেছি, যেটা নিয়ে বারবার আশঙ্কা হচ্ছে যে সত্যি কি 28 ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা প্রকাশ হবে? তার কারণ ইআরওরা যাচাইয়ের পরে যে তথ্য আপলোড করেছিলেন সেই তথ্যে সন্তুষ্ট হতে পারেননি রোল অবজারভাররা। 27 লক্ষেরও বেশি, প্রায় 30 লক্ষ সংখ্যাটা পৌঁছেছে। সেই ভোটারদের যাবতীয় নথি ফের চেয়ে পাঠানো হয়েছে রোল অবজারভারদের কাছে। শ্যাম দিওয়ান তিনি এই মামলার আরেক আইনজীবী রাজ্য সরকারের, তিনিও এদিন এই বিষয়টি উল্লেখ করেন। তার বক্তব্য, কয়েক লক্ষ যদি ফর্ম ফেরত পাঠিয়ে দেওয়া হয়, আপলোড হবার পরে ইআরওদের কাছে ফেরত পাঠানো হয়, তাহলে এই প্রক্রিয়া শেষ হবে কী করে? ভোটারদের নাম উঠবে কী করে? এই প্রসঙ্গ ফের তোলা হয়েছে শীর্ষ আদালতের। কার্যত এই বিষয় আপাতত সওয়াল জওয়াল চলছে। এই মুহূর্তে আমাদের দিল্লি থেকে প্রতিনিধি জ্যোতির্ময় যেটা জানাচ্ছে, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া তত্ত্বাবধান করার জন্য হাইকোর্টে যে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করে করা যেতে পারে বলে আজকের প্রধান বিচারপতি তিনি জানান। এবং এই যদি অফিসার নিযুক্ত হন তাহলে তিনি সরকার এবং কমিশন উভয় পক্ষকেই সহায়তা করতে পারবেন এমন বিষয় জানান। কপিল সিব্বল তাতে কোনো আপত্তি প্রকাশ করেননি, তার বক্তব্য এরকমটা হলে কোনো সমস্যা নেই। যদিও কমিশনের আইনজীবীর বক্তব্য, একমাত্র পশ্চিমবঙ্গেই এ রাজ্যেই এই ধরনের সমস্যা তাদের পোহাতে হচ্ছে। এমনকি আজকে যখন এই গ্রুপ বির আধিকারিকদের প্রসঙ্গ উঠেছিল শুভজিৎ, সেই সময় কমিশনের আইনজীবীর বক্তব্য যে তাদের আর কোনো অফিসার লাগবে না, তারা যদি প্রয়োজন বোধ করেন যোগ্য অফিসার দিয়ে তারাই কাজটি চালিয়ে নিয়ে যাবেন, কারণ গোটা দেশে এই সংক্রান্ত কোনো সমস্যা হয়নি, তাই আর নতুন করে রাজ্য সরকারের কোনো আধিকারিকের প্রয়োজন হবে না। এখানে কমিশনের আইনজীবীর যুক্তি হলো একমাত্র পশ্চিমবঙ্গেই তারা এই ধরনের সমস্যার মোকাবিলা করছেন, অন্য কোনো রাজ্যে এই ধরনের সমস্যা তাদের পড়তে হয়নি। একই সঙ্গে কোন রাজ্যে কত নাম বাদ গেছে তার হিসেব তুলে ধরেছেন এদিন কমিশনের আইনজীবী। আমরা জানি যে গুজরাটের যে এসআইআর সেটা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, সেখানে 68 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গেছে। গুজরাটের ভোটার সংখ্যা প্রায় 5.5 কোটির মতো। সেক্ষেত্রে তারা এই ধরনের
বিষয়গুলি উল্লেখ করছেন। এই ধরনের সংখ্যা উল্লেখ করার সাথে সাথে এটাই বোঝাতে চাইছেন যে পশ্চিমবঙ্গে যে শুধুমাত্র নাম বাদ যাচ্ছে এমনটা নয়, গোটা দেশে এসআইআর এর মূল লক্ষ্যই হলো মৃত ভোটার, শিফটেড ভোটার এবং সর্বোপরি যারা এদেশের নাগরিক নন সেই সমস্ত ভুয়ো ভোটারকে বাদ দেওয়া। ফলে এক চোখমি করা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এমনটা নয়, সেটাই আজকে শীর্ষ আদালতে ব্যাখ্যা কমিশনের আইনজীবীর। সঙ্গে দেখো শ্রাবন্তী, অফিসার নিয়োগ নিয়ে রাজ্যের ভূমিকায় চরম বিরক্ত সুপ্রিম কোর্ট। গ্রুপ বি অফিসারদের স্ট্যাটাস জানতে চাইল সুপ্রিম কোর্ট। 9 ফেব্রুয়ারি নির্দেশ দেওয়ার পরও কেন আধিকারিক দেওয়া হয়নি রাজ্যের কাছে জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। গ্রুপ বি অফিসার দিয়েছে রাজ্য, দাবি করেছেন আইনজীবী কপিল সিব্বাল। এসডিএম পদমর্যাদার অফিসাররা কোথায়, প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট। এসডিএম পদমর্যাদার অফিসারদের মাইক্রো অবজারভার করা হয়েছে, সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যের তরফ থেকে। ইআরও পদের জন্য অফিসার চাওয়া হচ্ছে, আমরা হতাশ, মন্তব্য সুপ্রিম কোর্টে। পর্যাপ্ত অফিসার না থাকলে কমিশনকে বলুন, পরামর্শ প্রধান বিচারপতি। পর্যাপ্ত অফিসার না থাকলে কমিশনকে বলুন, এমনটাই পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। শ্রাবন্তীর কাছে আরো একবার যাবো। শ্রাবন্তী, দেখো এর আগে বা গত পরশু দেখেছি আমরা রাজ্যের শাসক দলের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এই ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত উঠে এসেছে? শুভজিৎ, এই কথাটা নিশ্চিতভাবেই এটা মনে করছিলেন অনেকে যে তোলা হতে পারে, তবে স্বাভাবিকভাবেই এটা আইনজীবী মহলের একাংশের ধারণা ছিল যে সম্ভবত শীর্ষ আদালতে এর ব্যাখ্যা হবে না। তার কারণ যেরকম ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল আদতে সেটা ক্লারিফিকেশন শুধুমাত্র দেওয়া হয়েছিল, কোনো ইনস্ট্রাকশন নয়, কোনো উপদেশ নয়। স্বাভাবিকভাবেই একজন রোল অবজারভারের আন্ডারে যে সমস্ত মাইক্রো অবজারভাররা থাকেন তারা যদি চান এই ধরনের কোনো ব্যাখ্যা তাহলে সেটা দিতে বাধ্য হন রোল অবজারভাররা। এক্ষেত্রে সি মুরুগানকে নিয়ে যতই অভিযোগ থাক না কেন, সেদিন বিকেলেই স্পষ্ট করে দিয়েছিল কমিশন যে এটা শুধুমাত্র একটা ক্লারিফিকেশন ছিল, কোনো ইনস্ট্রাকশন নয়। কমিশনে আলাদা করে ডেপুটেশন দিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হলেও এখনো প্রায় আধ ঘন্টার উপরে শুনানি হয়ে গেছে। এ বিষয়ে কোনো রকম মন্তব্য করা হয়নি কমিশনের রাজ্য সরকারের পক্ষ থেকে। আজ শুধু স্যাম দিওয়ান তিনি উল্লেখযোগ্যভাবে যে 30 লক্ষের কাছাকাছি ভোটারদের তথ্য ফের পুনরায় যাচাইয়ের কথা বলা হয়েছে তাদের বিষয়টি উল্লেখ করেন এবং তার বক্তব্য যেখানে ইআরওরা ইতিমধ্যেই একটা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন যে এই ভোটাররা তাদের নথি তারা চেক করে নিয়েছেন, তাহলে পুনরায় কেন পাঠানো হচ্ছে? তাহলে কোথাও গিয়ে কি এই রাজ্যের সঙ্গে একটা অন্য ধরনের আচরণ করা হচ্ছে? এই বিষয়টি উল্লেখ করলেও আলাদা করে রোল অবজারভারদের ভূমিকা নিয়ে তিনি তা আলাদা করে বলেননি। শুধুমাত্র রোল অবজারভাররা মাইক্রো অবজারভারদের এবং ইআরওদের এই ধরনের ইনস্ট্রাকশন একেবারে শেষ মুহূর্তে কেন দিলেন সেই প্রশ্ন তিনি তুলেছেন। সি মুরুগানের কথা বা সেদিনের যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা সেটা এখানে উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে বলাই যেতে পারে শুভজিৎ সম্ভবত তারা এটা বেশ ভালো করে বুঝতে পারছিলেন যে এটা ধোপে টিকবে না, ফলত যেটা ইনস্ট্রাকশন এবং যে কোনো অফিসার আজকের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো ইনস্ট্রাকশন দিতেই পারেন যদি তিনি প্রয়োজন বোধ করেন। উল্টে তৃণমূল কংগ্রেসের এই প্রশ্নের মোকাবিলা করতে হতে পারে যে ইন্টারনাল চ্যাট কিভাবে সামনে এলো, কিভাবে একটা দলীয় গ্রুপে চলে গেল। কার্যত এখনো পর্যন্ত সেরকম কোনো উল্লেখ করা হয়নি। এখনো আমরা যেরকমটা জানতে পাচ্ছি যে কোন রাজ্যের কত নাম বাদ গেছে সেই হিসেব তুলে ধরছেন কমিশনের আইনজীবীরা। তাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো, সঙ্গে থাকো শ্রাবন্তী। অফিসার নিয়োগ নিয়ে রাজ্যের ভূমিকায় চরম বিরক্ত প্রকাশ সুপ্রিম কোর্টের। গ্রুপ বি অফিসারদের স্ট্যাটাস জানতে চাইল সুপ্রিম কোর্ট। 9 ফেব্রুয়ারি নির্দেশ দেওয়ার পরেও কেন আধিকারিক দেওয়া হয়নি রাজ্যের কাছে জানতে চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। গ্রুপ বি অফিসার দিয়েছে রাজ্য, এমনটাই দাবি করেন রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বাল। এসডিএম পদমর্যাদার অফিসাররা কোথায়, প্রশ্ন তোলা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। এসডিএম পদমর্যাদার অফিসারদের মাইক্রো অবজারভার করা হয়েছে সুপ্রিম কোর্টে জানান রাজ্যের আইনজীবী। ইআরও পদের জন্য অফিসার চাওয়া হচ্ছে, আমরা হতাশ, মন্তব্য সুপ্রিম কোর্টের। পর্যাপ্ত অফিসার না থাকলে কমিশনকে বলুন, পরামর্শ প্রধান বিচারপতি। পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা ঘটনা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। আমরা রাজ্যের আইন শৃঙ্খলার ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, যদি এটা নিয়ন্ত্রিত না হয় তাহলে ডিজিপিকে গুরুতর পরিণতির মুখে পড়তে হবে, এমনটাই বলেছেন প্রধান বিচারপতি। অত্যন্ত বড় খবর, অত্যন্ত বড় খবর। আগামী 10 দিন 12 দিনের মধ্যেই রাজ্যে ভোট ঘোষণা হতে চলেছে। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই উদ্বেগ প্রকাশ, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ স্বয়ং প্রধান বিচারপতির। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আজকের বড় খবর শ্রাবন্তী, আজকে সব থেকে বড় খবর বোধহয় এটাই শ্রাবন্তী।
আর নিঃসন্দেহে শুভজিৎ, এর আগেও ডিজিপিকে শোকজ করেছিল শীর্ষ আদালত। আজকে ফের নতুন করে আইন শৃঙ্খলার প্রশ্নের মুখে রীতিমতো মুখ পুরল রাজ্য সরকারের, যেখানে রাজ্য সরকারের ডিজিপিকে সরাসরি আইন শৃঙ্খলার দায়িত্বের জন্য দোষারোপ করছেন প্রধান বিচারপতি শীর্ষ আদালতে। তার বক্তব্য, রাজ্যের আইন শৃঙ্খলা যেদিকে যাচ্ছে তারা মোটেই সেটাতে সন্তুষ্ট হতে পারছেন না, তারা উদ্বিগ্ন, তারা রীতিমতো অসন্তুষ্ট হয়েছেন এবং পরবর্তী সময় যদি এটা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তাকে ডিজিপিকে সরাসরি এর দায়ভার নিতে হবে, তাকে সরাসরি তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে শীর্ষ আদালত। এর আগে বিভিন্ন শোকজ করা হলেও, বিভিন্ন উত্তর চাওয়া হলেও এত বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালত কখনো করেনি। আজকে এসআইআর এর ক্ষেত্রে সেই বিষয়টি উঠে এলো। খুব স্বাভাবিক প্রশ্ন শুভজিৎ, যেভাবে কমিশনের আইনজীবীরা ব্যাখ্যা করছিলেন যে বিভিন্ন জায়গায় রোল অবজারভাররা তারা যখন যাচ্ছেন তাদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, কাজ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, এমনকি এসআইআর যখন চলছিল সেই সময় বিডিও অফিসে গিয়ে আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে, ফর্ম 7 নিয়ে একাধিক সমস্যা হয়েছে, কোনো কিছুরই কি মোকাবিলা করতে পারলো না রাজ্য সরকার। আর যার জেরেই কি বারবার এসআইআর প্রক্রিয়াটা থমকে যাক, সেটাই কি উদ্দেশ্য ছিল? আর যাবতীয় বিষয়ের পরেই আজকের প্রধান বিচারপতির এটাই মন্তব্য, আইন শৃঙ্খলা একেবারেই পরিস্থিতি ঠিক নয়, তারা যথেষ্ট উদ্বিগ্ন। এক্ষেত্রে আবারও আমরা বলি, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় যেটা জানাচ্ছে যে কোনো নেতা প্ররোচনামূলক বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা তৈরি করছেন, তার তালিকায় তুলে ধরতে চেয়েছিলেন এদিন কমিশনের আইনজীবী অভিষেক মনু সিংভি। বলেন ডিজিপি বিস্তারিত হলফনামা জমা দিয়ে তার বক্তব্য জানিয়েছিলেন। তোমাকে যেটা বলছিলাম যে শোকজ করা হয়েছিল যে ডিজিপি তাকে উত্তর দিতে হবে, এক্ষেত্রে এদিন ফের নতুন করে বিভিন্ন সময় যে বিভিন্ন রকমভাবে সরাসরি এসআইআর প্রক্রিয়াকে বা কখনো রোল অবজারভারদের টার্গেট করা হচ্ছে, বিভিন্ন নেতারা একাধিক বক্তব্য রাখছেন, সেটাকেই আজকে তুলে ধরার চেষ্টা করেছিলেন কমিশনের আইনজীবী। তারপরেই অত্যন্ত বিরক্ত হন। এ রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন এতটা খারাপ সেরকমটাও প্রশ্ন করেন। তার বক্তব্য, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে তারা সরাসরি সঙ্গে থাকো শ্রাবন্তী। আজকের বড় খবর নিঃসন্দেহে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের অবজারভেশন, আমরা রাজ্যের আইন শৃঙ্খলার ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, যদি এটা নিয়ন্ত্রিত না হয় তাহলে ডিজিপিকে, রাজ্য পুলিশের ডিজিকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। ডিজিপি অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি, তাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। প্রধান বিচারপতির অবজারভেশন, সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, অবজারভেশন বললাম, এখনো চলছে হিয়ারিং, আরো খবর তো উঠে আসবে। এখনো পর্যন্ত সব থেকে বড় খবর আজকের, ভোট ঘোষণার 10, 12, 15 দিন আগে স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সুকান্ত বাবু, দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অত্যন্ত খারাপ তা তলানিতে বলা ভালো, সে বিষয়ে তো কারো কোনো সন্দেহ নেই। সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সবচেয়ে বড় কোর্ট, অ্যাপেক্স কোর্ট যাকে আমরা ইংরেজিতে বলি। স্বাভাবিকভাবে তাদের কাছেও যে সমস্ত তথ্য প্রমাণ পৌঁছচ্ছে, বিশেষ করে যে ফাইল চুরি, একটি সংবিধান স্বীকৃত একটি সংস্থা, তারা তদন্ত করতে গেছে এবং সেই তদন্ত চলার সময় একজন মুখ্যমন্ত্রী ঢুকে যাচ্ছেন এবং তিনি ট্রান্সপাস করছেন সেই এলাকাকে, যে এলাকাটা প্রোটেক্টেড ডিউরিং দ্য ইনভেস্টিগেশন, এবং সেখানে ঢুকে তিনি ফাইলপত্র তুলে নিয়ে চলে আসছেন। কিন্তু গব্বর সিং মুখ্যমন্ত্রী কোথায়? স্বাভাবিকভাবে যা মনে হচ্ছে যে তো আইনের শাসন নেই। প্রধান বিচারপতি আমার মনে হয় সেইটাকেই ইঙ্গিত করতে চাইছেন। এবং বিগত কয়েক বছর ধরে পোস্টপোল ভায়োলেন্স এবং তারপরে যে ধরনের হিংসা, ললেসনেস, আইন না থাকা যেভাবে হয়েছে, তো এই মন্তব্য অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী ভারতবর্ষের সাংবিধানিক সংস্থা অর্থাৎ প্রধান বিচারপতির কাছ থেকে, মহামান্য আদালতের কাছ থেকে এবার একটু অ্যাকশন দেখতে চাইছে। ডিজিকে বোঝানো উচিত যে ডিজি পিসির নয়, ডিজি হচ্ছে ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়েছেন, পিসির শপথ নেননি তিনি। ধন্যবাদ সুকান্ত বাবু। আজকের বড় খবর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কড়া অবজারভেশন, আমরা রাজ্যের আইন শৃঙ্খলার ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, যদি এটা নিয়ন্ত্রিত না হয় তাহলে রাজ্য পুলিশের ডিজিকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। শ্রাবন্তীর কাছে আবারও যাব। শ্রাবন্তী, সুপ্রিম কোর্টের এর আগের অবজারভেশন দেখেছিলাম, পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে রাজ্যে যারা কাজ করছেন নির্বাচনে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে এবং রাজ্য প্রশাসনকে। তারপরেও দেখেছিলাম একাধিক বিডিও অফিসে কিন্তু হামলা হয়েছে, ঝামেলা হয়েছে, একাধিক জায়গায় ছবি উঠে এসেছিল, জায়গার নাম শুধু পাল্টেছিল। আসবো তোমার কাছে শ্রাবন্তী। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু,
আজকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং চলছে, হিয়ারিং এখনো চলছে, তার আপডেটগুলো আসছে দিয়ে রাখছি। কিন্তু এখনো পর্যন্ত সব থেকে বড় যে বিষয়টা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন যদি এটা নিয়ন্ত্রিত না হয় তাহলে রাজ্য পুলিশের ডিজিকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। জয়প্রকাশ বাবু, রাজ্যের শাসক দল আপনারা। আজকে সত্যি তো ঘটনা, যেভাবে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তারা তো এখন আইনের শাসনের জায়গায় গণতান্ত্রিক অধিকার চাইছে। সুতরাং গণতন্ত্রের লড়াই যেখানে আছে সেখানে সুপ্রিম কোর্টকেও বুঝতে হবে যে প্রথমে মানুষের মধ্যে শান্ত ভাব, সামাজিক নিয়ম শৃঙ্খলা, যখন গণতন্ত্র থাকে, সামাজিক নিয়ম থাকে, তখনই থাকে। একজন এসে তাদের অধিকার কেড়ে নেবে, একটা অপর পক্ষ এসে, তারপর আমরা সবাই বলবো চুপ করে থাকো, সহ্য করে যাও, কিছু নয় কিছু নয়, তা তো হয় না। সুতরাং বলেছে সুপ্রিম কোর্ট, আমাদের এখানকার যারা সরকারের পক্ষ থেকে যা বলার বলবে, কিন্তু আজকের সাধারণ গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে মানুষকে উত্তক্ত করে, মানুষকে রাস্তায় নামিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার একটা খেলা চলছে। সেখানে প্রকাশ বাবু, খেলাটা যেই খেলুক, রাজ্যের আইন শৃঙ্খলা দায়িত্ব রাজ্যের, এটা তো রাজ্য প্রশাসনের কাজ আইন শৃঙ্খলা বজায় রাখা। মানুষের না, প্রশাসন গুলি চালাতে পারে না। মানুষের গণতান্ত্রিক অধিকার যখন নিয়ে নেওয়া হয়, মানুষ রাস্তায় নেমে নিজেদের অধিকার রক্ষার জন্য যায়। আপনি বলছেন প্রশাসন গিয়ে তাদেরকে গুলি চালাবে? আপনারা সেইটাকে সমর্থন করবেন তো তখন? যে আমরা বলেছি TV9 যে প্রশাসনের কাজ মানুষ ক্ষিপ্ত হলেও তাদের বুকে গুলি চালাতে, বলবেন তো তখন? ধন্যবাদ জয়প্রকাশ বাবু। এখন দেখা যাক, আপনি রাজ্যের শাসক দলের প্রতিনিধি হিসেবে টেলিভিশনে যে প্রতিক্রিয়া দিলেন, এই ধরনের কোনো যুক্তি আজকে রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে তুলে ধরেন কিনা। অবশ্যই নজর থাকবে। শ্রাবন্তীর কাছে আবার যাবো। শ্রাবন্তী, এর আগেও আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে এবং রাজ্য প্রশাসনকে, যারা নির্বাচনের কাজ করছেন প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তারপরেও কিন্তু আমরা দেখেছিলাম এই ঝামেলা কম হয়নি। শ্রাবন্তী, শুভজিৎ, তার আগে তোমাকে একটা আপডেট দিয়ে রাখি যে বিচারপতিরা এই মুহূর্তে তারা অর্ডার ডিকটেট করছেন, অর্ডার দিচ্ছেন আজকের। ইতিমধ্যেই যেটুকুনি তারা বলেছেন তার মধ্যে আপাতত জুডিশিয়াল অফিসার কেউ নিয়োগ হবেন কিনা সেটা সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ SIR মামলার কিছু অংশ এবার কলকাতায়, সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সেখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঠানো হচ্ছে শীর্ষ আদালতের কাছ থেকে। যে মন্তব্য আজকের আইন শৃঙ্খলা নিয়ে শীর্ষ আদালত করেছে, সেখানে তিনি বলেছেন যে ইটস ভেরি আনফর্চুনেট। একই সঙ্গে তার বক্তব্য যে সারা দেশেই এই ধরনের বক্তব্য দেখা যাচ্ছে যে যখনই নির্বাচন আসে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এই ধরনের একটা মন্তব্য করা হয়। যদিও এই রাজ্যের এই SIR যে মামলা, সেখানে এই রাজ্যকে এই ধরনের বিষয় আগেও এই আইন শৃঙ্খলা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, একই সঙ্গে নিয়ে তারা অত্যন্ত অসন্তুষ্ট সেটাও বলা হয়েছিল, ডিজিপিকে শোকজ করা হয়েছিল। আজকে সর্বোপরি তারা বললেন যে তারা পদক্ষেপ নেবেন যদি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতে থাকে। কার্যত নিঃসন্দেহে বলা যায় যে রাজ্যের যে পরিমাণ আইন শৃঙ্খলার পরিস্থিতি, রোজ রোজ যে বিভিন্ন ঘটনা ঘটছে, বিশেষত SIR এর কাজে যারা বাইরে থেকে অফিসার এসেছেন, আমরা সেই খবর তুলে ধরেছিলাম যে মাইক্রো অবজারভারকে ব্লক স্তরের নেতা বিডিও অফিসে নিয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে আলাদা করে বলা হচ্ছে যে তিনি কোন কোন বিষয়গুলিকে, কাদেরগুলিকে ক্লারিফিকেশনের জন্য পাঠিয়েছেন, কেন তিনি পাঠিয়েছেন, তাকে কি কাজ করতে হবে না। মাইক্রো অবজারভার যারা অন্য জায়গা থেকে এসেছেন, অন্য জেলা থেকে এসেছেন, তাদের যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে SIR প্রক্রিয়া হবে কি করে। যাবতীয় বিষয়গুলি যখনই আজকের শীর্ষ আদালতের সামনে তুলে ধরা হয়, তারপরই এই মন্তব্য। নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ, তার কারণ আগামী সময় নির্বাচন আসছে। সাধারণভাবে যখন কোনো মামলায় শীর্ষ আদালতের এই ধরনের পর্যবেক্ষণ থাকে, তখন ভবিষ্যতে রাজ্য সরকারের পক্ষে সেটা খুব একটা ভালো দিক হবে না। তার কারণ বিধানসভা নির্বাচনে যদি কোনো অশান্তি ঘটে, তখন এই SIR এর মামলা প্রসঙ্গ কিন্তু আবারও আসবে। ডিজিপি কী ব্যবস্থা নিলেন, তিনি তাকে বলার পরেও কি তিনি কোনো পদক্ষেপ নিয়েছেন, রাজ্যকে কি সত্যি শান্ত করতে পেরেছেন, এই প্রশ্ন শীর্ষ আদালতের পক্ষ থেকে হবে। সরাসরি পদক্ষেপ নিতে আর বেশি দেরি হবে না যদি এই পরপর একই ধরনের ঘটনাক্রম বজায় থাকে। সেটা আজকের এই SIR মামলায় অনেকটাই স্পষ্ট হয়ে গেল। সঙ্গে থাকো শ্রাবন্তীর। আজকের বড় খবর এখনো পর্যন্ত, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার কড়া অবজারভেশন, এটা যদি নিয়ন্ত্রিত না হয়
তাহলে রাজ্য পুলিশের ডিজিকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। অত্যন্ত বড় খবর, রাজ্যে হয়তো আর 10, 12, 15 দিনের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে। তার আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতির এইরকম একটা অবজারভেশন, অত্যন্ত বড় খবর। অধীর চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অধীরবাবু শুভজিৎ রয়েছি। আজকে সুপ্রিম কোর্টের করা অবজারভেশন, আমরা রাজ্যের আইন শৃঙ্খলা ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। এটা যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে রাজ্য পুলিশের ডিজিকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। অধীরবাবু, আরে ডিজি কি করবে? ডিজি তো কাঠের পুতুল, চালাচ্ছে তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরে তো ডিজি ওঠে নামে, আইজি ওঠে নামে, এগুলো সব তৃণমূল দলের কৃতদাস। বাংলায় গোটা পুলিশ বাহিনীর বড় বড় যারা মাথা আছে সব দিদির দলের কৃতদাসে রূপান্তরিত হয়েছে। তাদের মেরুদণ্ড বলে কিছু নেই, নিজের ভাষা বলে কিছু নেই, অথচ সব আইনি ক্ষমতা আছে, কিন্তু তারা সমস্ত কিছু আত্মসমর্পণ করে দিয়েছে ওই মহিলার পায়ে। তাই স্বামী ভাই এই বাংলার এই দুরবস্থা, এই বাংলার দুরবস্থার জন্য আইজি ডিজি তো পরের কথা, কিন্তু তাদের ক্রিয়েটার কাই, তাদের তৈরি করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সে তো পুলিশ মন্ত্রী, আগে তো তাকে রিপ্লাইমেন্ট করা দরকার, আগে তার বিরুদ্ধে দিন দাঁড়া দরকার। সব থেকে আনন্দ হবে সেদিন আমাদের সমস্ত কিছু পুলিশ মন্ত্রীর নির্দেশে হয়। পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া ডিজির বাবার ক্ষমতা আছে এ কাজ করবে? অধীরবাবু, আরেকটা রিয়াকশন আপনার কাছ থেকে নেব। আমরা তৃণমূলের সঙ্গে কথা বলেছিলাম, তৃণমূল বলছে এ তো নির্বাচন কমিশন, তারা মানুষকে খেপিয়ে তুলেছে, মানুষ অধিকারের জন্য রাস্তায় নামছে, আমরা কি গুলি চালাবো? রাজ্য পুলিশ কি গুলি চালাবে? এটা তৃণমূলের যুক্তি ছিল। নির্বাচন কমিশনের 100 বার নির্বাচন কমিশনের অনেক অভিযোগ আছে আমাদের, যে নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের প্রশাসনকে মুখ্যমন্ত্রী যেভাবে ব্যবহার করে একটা বিষয়টাকে জটিল করতে চাইছে, সেটা যেন বাংলার মানুষ বোঝার চেষ্টা করে। এই আরো কার? সমস্ত এই সরকারের কর্মচারী তৃণমূল পার্টির লোক। আজকে তাদের বাদলামির জন্য, তাদের বদমাইশির জন্য এই বিষয়টা জটিল থেকে জটিলতর এবং জটিলতম হচ্ছে। শুধু নির্বাচন কমিশনকে বললে হবে না, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, রাহুল গান্ধীর বিরুদ্ধে আমরা আজ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। রাহুল গান্ধী বলেছে ভোট চোর, গদ্দি চোর, কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোদিন নির্বাচনের কমিশনের বিরুদ্ধে কিছু বলেনি। আজ সব কিছু হয়ে যাওয়ার পর যখন অন্তিম স্টেজে এসে দাঁড়িয়েছে, তখন এই চালাকিগুলো ধরা পড়ছে মানুষের কাছে। বিডিও, এসডিও, এসডিজিএফ, ডিএম কার কথা উঠাপাতা করে বলুন? এই আরো কার কথা উঠাপাতা করে বলুন? সমস্ত রাজ্য সরকারের কথা উঠাপাতা করে। মমতা ব্যানার্জি কখনো ধমকায়, কখনো খাতিরদারি করে, কখনো বলে দেখে নেবো ভোটের পর, কখনো বলে ভোটের পর প্রমোশন নিব। কি বলে? কাজ করো প্রমোশন পাবে। কাজ মানে আমি যা বলছি তাই করো প্রমোশন পাবে। অর্থাৎ ডিমোশন আর প্রমোশন তার মালিক মমতা ব্যানার্জি সেজে তাদেরকে তার মতন করে চালাতে বাধ্য করছে। অপরাধী কেউ যদি হয়ে থাকে বাংলায় আজকে এই দুরবস্থার জন্য, সব থেকে বড় অপরাধ এই বাংলা তৃণমূল পার্টি করেছে, আর তার নেতৃত্বে হয়েছে সমস্ত অপরাধ। ধন্যবাদ অধীরবাবু। অধীর চৌধুরীর সঙ্গে কথা বললাম। শ্রাবন্তীর কাছে আবার যাবো। শ্রাবন্তী, যে কথা বলছিলাম যে হিয়ারিং চলছে, কি আপডেট পাচ্ছ এখন? দেখো, অর্ডার লেখা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শীর্ষ আদালত যেরকমটা তোমাকে বলছিলাম যে আপাতত একজন অফিসার থাকবেন, তাকে সিজেআই যেটা নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কে হবেন, কোন র্যাঙ্কের অফিসার হবেন সেটা ঠিক করবেন। তবে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তারা আবেদন করছেন প্রাক্তন বা বর্তমান ডিস্ট্রিক্ট জাজ অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ নিয়োগ করতে পারেন। মাইক্রো অবজারভার এবং রাজ্য সরকারের নিযুক্ত অফিসাররা এই জুডিশিয়াল অফিসারদের কাজে সহযোগিতা করবেন। এর ফলে আদালতে মামলা শুনানিতে প্রত্যাশিতভাবেই একটা প্রভাব পড়বে। যে মামলাগুলো জরুরি শুনানির প্রয়োজন তার জন্য বিকল্প কোর্টের ব্যবস্থা করতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করেছে আজকের শীর্ষ আদালত। আগামীকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার এবং রাজ্যের মুখ্য সচিব ডিজিপিকে বৈঠক করতে হবে। অর্থাৎ আজকের মুখ্য নির্বাচনী অফিসার রয়েছেন সিইও মনোজ আগরওয়াল, একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যের মুখ্য সচিব ডিজিপি তারাও থাকবেন এই বৈঠকে। এখান থেকে একটা অফিসার একজনকে নিযুক্ত করে দেওয়া হবে, তারা গোটা বিষয়টা কিভাবে চলছে সেটা দেখবেন। যেটা শীর্ষ আদালতের বক্তব্য রয়েছে যে এতে কাজটা অনেকটা সুবিধা হবে। একমাত্র এই ধরনের অফিসার যদি নিযুক্ত হয়, পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া তত্ত্বাবধান করতে পারবেন এই অফিসার। জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যায় কিনা সেই প্রশ্ন যখন তিনি করেন, তখন আজকের কপিল সিব্বল রাজ্য সরকারের আইনজীবী তিনি কোনো রকম আপত্তি জানাননি।
কমিশনের আইনজীবীদের পক্ষ থেকে সামান্যভাবে বলা হয়েছিল যে অন্যান্য রাজ্যে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত শীর্ষ আদালত এই নির্দেশই দিচ্ছে এই জুডিশিয়াল অফিসার থাকবেন যিনি গোটা এসআইআর প্রক্রিয়া কিভাবে চলছে সেটা দেখবেন। যদিও এটা একটা প্রশ্ন যে আগামীকাল যদি বৈঠক হয় আগামী সোমবার বা মঙ্গলবারের আগে আরেকটা আপডেট জ্যোতির্ময় পাঠিয়েছে আমাদের সহকর্মী, তুমিও চট করে দেখে নিতে পারো যে কমিশনের আইনজীবী জানিয়েছেন 95% কাজ সম্পূর্ণ হয়ে গেছে। যতটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে তার প্রেক্ষিতে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হোক, যা বাকি থাকবে তার জন্য পরে একটা সাপ্লিমেন্টারি লিস্ট বের করা হবে। শ্রাবন্তী, দেখো এটা যদি হয়ে থাকে সেটা এখনো পর্যন্ত কমিশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি, কিন্তু কমিশনের আইনজীবী যখন বলছেন তাহলে এটা নিঃসন্দেহে কমিশনের সিদ্ধান্ত। যে পরিমাণ কাজটা বাকি রয়েছে, অর্থাৎ এই যে 27 লক্ষের বেশি মানুষের আবেদন ইআরও মারফত ফেরত এসেছে, সেটা কি সত্যিই সম্ভব হবে? যদি না সম্ভব হয়, কিছুটা পরিমাণ কাজ বাকি থেকে যাচ্ছে, সেই কাজটা পরবর্তী সময় একটা সাপ্লিমেন্টারি লিস্ট বার করা হোক, এরকমটাই আইনজীবী দাবি করেছেন। কিন্তু শুভজিৎ, সেটা যেন নির্বাচন ঘোষণার আগে সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে যায়। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার এই বিষয়টা তোলা হচ্ছিল যে আরো 1-2 মাস পরে একেবারে, এবং সেখানে সেই তার মধ্যে সময়সীমার মধ্যে কি আদতে সম্ভব হবে? কপিল সিব্বলের বক্তব্য, এর ফলে রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি হতে পারে, এরকম একটা 90% কাজ যে সম্পন্ন হয়ে গেছে কমিশনের বক্তব্য ছিল। তার বক্তব্য চূড়ান্ত লিস্টের পরে সাপ্লিমেন্টারি লিস্ট বার হোক। সম্ভবত রাজ্য সরকারের আইনজীবী এটা বুঝতে চেয়েছেন যে আমার নামটা এলো না চূড়ান্ত তালিকায়, তাহলে কি হবে, পরে কি হবে? বিভিন্ন রকম রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ধর্নায় বসা হতে পারে, গোটা আইন শৃঙ্খলা তাতে একটা সমস্যা হতে পারে, এরকম একটা আশঙ্কা প্রকাশ করছেন তিনি। যদিও কমিশন, শুভজিৎ, আমরা যদি একটু প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবি, যদিও কমিশন যদি এটা আশ্বাস দেয় যে 28 তারিখ চূড়ান্ত তালিকা বেরোচ্ছে, তারপরেও একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে যারা ইতিমধ্যে ডকুমেন্ট দিয়েছেন এবং সঙ্গে থাকো তোমার কাছে আবার আসবো একটা ছোট্ট হেডলাইন্সের পর, সঙ্গে থাকো।